আমি এতদিন যেগুলো বলেছিলাম না হয় এবার সেটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিন। 3 মাসের বাজেট রেডি আছে, অস্থায়ী কর্মীরা কেন্দ্রীয় হারে মজুরি পেতে চলেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, লেটেস্ট একটি আপডেট জনতার দরবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রী কি জানালেন জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এবং আমার এই চ্যানেলের যারা পূর্বে থেকে এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, পূর্বের দর্শক, তারা বুঝে যাবেন কতটা মিল পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কথার সাথে আমার পূর্বের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম। মানে আমার কথাগুলো কি সঠিক বলে মনে হচ্ছে এবারে আপনারা বুঝে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সম্পর্কিত, এছাড়াও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সরাসরি মুখ্যমন্ত্রী কি জানালেন জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমার কথার মিল খুঁজে নিন। তো বিস্তারিত বলার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে বলে রাখি, অস্থায়ী কর্মীদের কোনো একটা গ্রুপ গিয়েছিল সম্ভবত জনতার দরবারে। কি বললাম? সম্ভবত জনতার দরবারে। যাই হোক, তারা যে কোনো ভাবে তাদের বক্তব্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সম্পর্কিত একটি বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছিলেন এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে কি জানালেন প্রথমে শুনে নিন, তারপরে আমি আপনাদেরকে বলছি। আমরা প্রথমে দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণ, উনি বললেন এটা বিজেপির 15 দিনের সরকার, 15 দিনের সরকারে আপনার স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট তাহলে আটকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো 15 দিন মানে সরকার যেই থেকে গঠন হয়েছে সেই থেকে সবে মাত্র 15 দিনের সরকার চলছে। তো এই 15 দিনের মধ্যে অস্থায়ী কর্মীদের যে স্থায়ীকরণ সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে ফেলবে এই 15 দিনের মধ্যে, এমন বলাটা হয়তো ঠিক নয়। সেই কারণে জনতার দরবার থেকে জানানো হয়েছিল যে 15 দিনের মধ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করে দেওয়ার কথা শিওর ভাবে এখন বলা যাবে না, কারণ সরকারের এই মুহূর্তে প্রথম লক্ষ্য যে নতুন রিক্রুটমেন্ট, অর্থাৎ যেসব পড়ে আছে, যেসব শূন্যপদ, যেসব ভ্যাকান্সি বিভিন্ন দপ্তরে প্রচুর পরিমাণে পড়ে আছে। পুলিশে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ মিলিয়ে 50,000, অন্যান্য দপ্তরে 30,000, প্রথম দফায় 20,000 নিয়োগ করা হবে। আইসিডিএস দপ্তরে, বিভিন্ন দপ্তরে এই মুহূর্তে কিন্তু প্রচুর ভ্যাকান্সি পড়ে আছে। তাই পড়ে থাকা ভ্যাকান্সি আগে পূরণ করা হবে প্রথম দফায় কিছু কিছু করে, তারপরে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের কথা ভাববে। কারণ অস্থায়ী কর্মীরা বর্তমানে কোনো একটি পোস্টে কাজ করছে, তারা একটি বেতন পাচ্ছে, কিন্তু যারা সম্পূর্ণ বেকার, যাদের কোনো রকম কর্মসংস্থান নেই, তাদের কি হবে? সেই কারণে স্থায়ী পদে আগে রিক্রুটমেন্ট হবে, তারপরে অস্থায়ী কর্মীদের কথা ভাবা হবে। 15 দিনের মধ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছে না, তবে তিনি আশ্বস্ত করেছেন পরবর্তী সময়ে কিন্তু অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ হতে পারে। সেটা আমরা ভিডিওটি আরো দেখুন, বুঝতে পারবেন। পরবর্তী ক্লিপের দিকে আমরা নজর রাখবো। সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল মে জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। আচ্ছা, তাহলে এবার আপনারা বুঝতে পারেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে 22শে জুন নতুন বাজেট পেশ করা হবে। এপ্রিল মে জুন 3 মাসের কিন্তু বাজেট এই মুহূর্তে রেডি আছে, আর 22শে জুন যে নতুন বাজেটটা পেশ করা হবে সেই বাজেটে অস্থায়ী কর্মীদের জন্য সুখবর আসতে পারে। তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে, সেইটা আমরা সেপ্টেম্বর মাস থেকে পাবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আর এই ক্লিপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পূর্বে থেকে আপনাদেরকে বলেছিলাম যে কেন্দ্রীয় ট্রেন্ড ফলো করা হবে। যেসব রাজ্যে বিজেপি শাসন করে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অস্থায়ী কর্মীদের যেমন বেতন বা মজুরি দেওয়া হয় সেই রকম মজুরি দেওয়া হবে। এমনকি সেপ্টেম্বর মাস থেকে অস্থায়ী কর্মীরা সেই কেন্দ্রীয় হারে মজুরি পেতে চলেছে। কেন্দ্রীয় হারে মজুরি পেতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। জনতার দরবার থেকে অস্থায়ী কর্মীদের সংগঠন যখন উপস্থিত হয়েছিল তখন কিন্তু এমনটাই জানানো হয়েছিল সম্ভবত। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী এটাই জানিয়েছেন যে সেপ্টেম্বর মাস থেকে অস্থায়ী কর্মীরা কিন্তু কেন্দ্রীয় হারে, অর্থাৎ অন্যান্য বিজেপি শাসিত অঞ্চলে, বিজেপি শাসিত রাজ্যে যেমন দেওয়া হয় অস্থায়ী কর্মীদের মজুরি বা বেতন, তেমনটাই দেওয়া হবে। আশা করি বুঝতে পারলেন। আমি পূর্বে থেকে আপনাদেরকে এই কথাটা বলে আসছি, আমার এই চ্যানেলের যারা পূর্বের দর্শক তারা সকলেই জানেন বিষয়টা। তো সেটাই আজ সত্যি, সেটাই আপনারা কিন্তু সরাসরি দেখতে পেলেন।
কোনো NHM আমরা আজকে যে গেছি, আমরা অ্যাজ আ হোল NHM হয়ে গেছি। তো ওনার বক্তব্য অনুযায়ী এই যে জায়গা থেকেই আসছে তাদের সাথে ওনার যখন 1-to-1 কথা হয়ে যাচ্ছে, আগামী 3 মাস তাদেরকে আর কোনো ডেট দেওয়া হবে না। তাই প্রত্যেক ডিস্ট্রিক্টকে বলে যে আমরা যেহেতু কথা বলেছি, সবার হয়ে বলেছি, সুতরাং কোনোভাবে আর ওনাকে ইরিটেট করা দরকার 3 মাস। এবং যেহেতু NHM, এটা উনি খুব ভালোভাবে জানেন, NHM এর কিছু একটা ব্যবস্থা উনি কি সেপ্টেম্বর উনি উল্লেখ করে দিয়েছেন যে সেপ্টেম্বর থেকে যে জায়গার বেতন, সব এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, সেই জায়গার বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেই অনুযায়ী ক্যাটাগরি আপনারা সেই বেতন পাবেন, ক্যাটাগরিরাইজ করে। এবারে আপনাদের জেনে নিতে হবে এটা কোন ধরনের সংগঠনের মুখ থেকে আপনারা এই কথা শুনলেন। এটা হলো NHM, অর্থাৎ NHM ন্যাশনাল হেলথ মিশন। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব অস্থায়ী কর্মীরা কাজ করেন তারাই হয়তো গিয়েছিল জনতার দরবারে তাদের দাবি দাবা তুলে ধরার জন্য। ওকে, এবার সেখান থেকে NHM এই ন্যাশনাল হেলথ মিশন যারা সেন্ট্রাল স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য প্রজেক্টের আন্ডারে কাজ করেন, সে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যারা চুক্তিভিত্তিক কাজ করেন, বিভিন্ন হাসপাতালে যারা চুক্তিভিত্তিক কাজ করেন, NHM এই পরিষেবা যারা দিয়ে এই প্রজেক্টের মধ্যে যারা কাজ করেন, এছাড়া যেসব আশা কর্মী আছেন NHM এর আন্ডারে যেসব কর্মীরা পড়ছে, CHO আছে, এছাড়া নার্সিং স্টাফ যারা আছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যারা কাজ করেন, চুক্তিভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মী যারা আছেন ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যারা কাজ করেন, বিভিন্ন প্রকল্পে NHM এর মাধ্যমে যেগুলো পরিচালিত হয়। তো এই NHM ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা NRHM, এটা কিন্তু দুটো একই রকম। একটা হলো NUHM ন্যাশনাল উরবান হেলথ মিশন, আর একটা হলো ন্যাশনাল রুরাল হেলথ মিশন। যাই হোক, সবই কিন্তু NHM এর মধ্যে পড়ছে। তো এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সত্যি এই কথাটা শুনে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছা করে। কোন একটি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তো সুখবর শুনতে পারলাম। এই চুক্তিভিত্তিক কর্মীদের সুখবর শুনতে পাওয়ার মানে পরবর্তী সময়ে অন্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর আসবে। এবার আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবে, এটা কি শুধুমাত্র ন্যাশনাল হেলথ মিশনে কাজ করে যেসব চুক্তিভিত্তিক কর্মী তাদের বেতনটা বৃদ্ধি করা হবে, তারাই কি সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত বেতন হাতে পাবে এমনটা, না প্রতিটি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য? এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কাজ করলেও এরা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী। সেক্ষেত্রে রাজ্য বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিছু না কিছু সুখবর আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, তবে এটাও যেমন উল্লেখযোগ্য, এরা কিন্তু রাজ্যের আন্ডারে কোনো চুক্তিভিত্তিক কর্মী নয়, এরা কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে চুক্তিভিত্তিক কর্মী। তাই হয়তো এদের গুরুত্বটা বেশি থাকতে পারে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, সেই কারণ সেন্ট্রালের একটি প্রোগ্রামের আন্ডারে কাজ করে থাকে। ক্লিয়ার? এবার যারা রাজ্য সরকারের আন্ডারে কাজ করে থাকেন যেসব চুক্তিভিত্তিক কর্মী, তাদের কি অবহেলিত করা হবে? এমনটাও নয়, তাদের জন্য সুখবর আসতে পারে। কারণ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর শুনলাম, সেহেতু রাজ্যের আন্ডারে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর আসতে পারে, এমনটাই আশা করা স্বাভাবিক, বা আমার মনে হয় এই মুহূর্তে সেটাই। এবারে আপনাদেরকে বলে রাখি, দেখুন এই মুহূর্তে যেহেতু অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হবে না বা করা সম্ভব হচ্ছে না, যেহেতু এই মুহূর্তে পড়ে থাকা ভ্যাকান্সি পূরণ করা হবে, যেহেতু অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে পারবে না, আগে পড়ে থাকা ভ্যাকান্সি পূরণ করবে, তাই এই মুহূর্তে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি আশঙ্কাটা বেশি আছে, বেতন বৃদ্ধির সম্ভাবনাটা বেশি আছে। স্থায়ী করাটা যেহেতু এই মুহূর্তে সম্ভব নয়, তাই হয়তো বেতন বৃদ্ধি হতে পারে, এটা আমাদের ধারণা। ওকে, আমরা চোখ রাখবো পরবর্তী বাজেটের দিকে বা পরবর্তী বিষয়ের দিকে। যাই হোক, সেপ্টেম্বর মাস থেকে NHM এই কর্মীদের বর্ধিত বেতন তারা হয়তো পাবে, তাদের হয়তো বেতন বৃদ্ধি হবে। এটা শুনে খুবই ভালো লাগলো এবং কনগ্রাচুলেশন, অভিনন্দন বেতন বৃদ্ধি হওয়ার জন্য NHM কর্মীদের। তো যাই হোক, এখানে ভিডিওটি শেষ করব। আমার এই ভিডিওটির মাধ্যমে আমার পূর্বের ঘোষণা অনুযায়ী, বা পূর্বের ঘোষণা নয়, আমি কিছু ঘোষণা করি না, আমার যেটা মনে হয় সেটা জানাই। আমার পূর্বের কথা অনুযায়ী যদি কোনো মিল পেয়ে থাকেন যে কেন্দ্রীয় হারে বর্ধিত হবে বেতন বা মজুরি, সেরকম কিছু বা বাজেট সংক্রান্ত কিছু যদি মিল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এইরকম অথেন্টিক, এইরকম সঠিক খবর দেখতে চ্যানেলটিকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।
আমরা প্রথমেই দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণ উনি বললেন এটা বিজেপি 15 দিনের সরকার 15 দিনের সরকারে আপনারা স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট তাহলে আটকে যাবে। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল মে জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। এবং কোথায় কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে, সেইটা আমরা সেপ্টেম্বর মাস থেকে পাবো। ঠিক আছে। আর আচ্ছা আরেকটা এনএইচএম আমরা আজকে তো গেছি, আমরা অ্যাজ আ হোল এনএইচএম হয়ে গেছি। তো ওনার বক্তব্য অনুযায়ী এই যে কোনো যে জায়গা থেকেই আসছে তাদের সাথে ওনার যখন 1-to-1 কথা হয়ে যাচ্ছে আগামী 3 মাস তাদেরকে আর কোনো ডেট দেওয়া হবে না। তাই প্রত্যেক ডিস্ট্রিক্টে বলে যে আমরা যেহেতু কথা বলেছি সবার হয়ে বলেছি, সুতরাং কোনোভাবে আর ওনাকে ইরিটেট করা দরকার 3 মাস। এবং যেহেতু এনএইচএম এটা উনি খুব ভালোভাবে জানেন, এনএইচএম এর কিছু একটা ব্যবস্থা উনি কি সেপ্টেম্বর উনি উল্লেখ করে দিয়েছেন যে সেপ্টেম্বর থেকে যে জায়গার বেতন সব এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, সেই জায়গার বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেই অনুযায়ী ক্যাটাগরি আপনারা সেই বেতন পাবেন। ক্যাটাগরিরাইজ করে এই চাপ নিয়ে কিছু বলেছো? এই চাপ থেকে